জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার ভিডিওগুলো দেখার গুরুজনেরা আপনাদেরকে আমার মহাপদ্মকটি সম প্রণাম এবং বন্ধুদিগকে আমার স্নেহ ও ভালোবাসা। তাছাড়াও আমার ছোট্ট ছোট্ট ছোট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদিগকে অর্থাৎ বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদিগকে আমি তোমাদের জন্য যে সকল ভিডিও তৈরি করছি সেগুলো যদি তোমরা দেখে থাকছো তাহলে তোমাদেরকেও আমি আমার স্নেহ ভালোবাসা এবং আশীর্বাদ দান করে বলতে চাইছি যে তোমাদের অভিভাবকেরা যদি ওনাদের মোবাইল খুলে তোমাদের সামনে আমার এই পড়াশোনার ভিডিওগুলো তোমাদের নিকট দেখিয়ে থাকেন তাহলে তোমরা হয়তো ভবিষ্যৎ জীবনে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে। আর এই যে কবিতা আবৃত্তি বা কাহিনী সম্বন্ধে অভিনয় বা তাছাড়া আমি যে আর অন্যান্য বিষয় করে যাচ্ছি এগুলো কিন্তু সবই কিন্তু এটা তোমাদের জন্য না হলেও তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে দেখবে না তো দেখবে না, এটা বড়দের জন্য অবশ্যই। তবুও কিন্তু আমি এই কথা একদিনের সঙ্গে বলবো যে আমার প্রতিটি বই, কি পড়াশোনার বই, কি কবিতা, কি কাহিনী, কি উপন্যাস, কি নাটক নাটিকা, প্রত্যেকটি বই কিন্তু আমার একটি বইয়ের সাথে অন্য বইয়ের লিঙ্ক রয়েছে বা একটির সাথে একটি লিঙ্ক রয়েছে। তাহলে এবার আমি আরেকটি কথা বলছি যে এই যে বইটিকে সাক্ষী রেখে বা এই বইটি পিছনে রেখে আমি যে তোমাদের জন্য আজ কবিতা আবৃত্তি করে চলেছি এগুলো কিন্তু এর সঙ্গে কোনো কবিতা বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো শিশুদের জন্য, পঞ্চম শ্রেণীর শিশুদের জন্য আমি মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন লিখে দিই, অঙ্ক বা নানা রকম বিষয়ে ভিডিও করার সাথে সাথে আমি তাদের জন্য কিছু কিছু প্রশ্ন ছেড়ে রাখি আর এগুলো আমি মুছার টাইম পাইনি। তাছাড়া আমি দেখি যে এগুলো থাকলে আমার ডবল ভিডিওটি হবে, লেটেস্ট হবে, আমি এদিকে পড়বো আর এদিকে কোনো ছেলে মেয়েদের যদি এগুলো বা বড়দেরও যদি নজর আসে তাহলে বড়রাও শিশুদেরকে এগুলো শিখাতে পারবেন। কেননা আমি আগেই বলেছি যে আমার মতো কম শিক্ষিত হয়ে যিনারা আপনাদের মন থেকে এমনি ছোটখাটো কথাগুলো বা বিষয়ে অনেক কিছু ভুলে গেছেন তাহলে সেগুলো কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলেই, ছোটখাটো ভিডিওগুলো দেখলে আপনাদের জ্ঞান মন্দিরে সেগুলো ফিরে পাবেন। এটা আমি তাড়াতাড়ি করে বলে দিলাম, কেননা আমি এই ভিডিওটির মধ্যে যে তিনটি কবিতা আমি ভরবো এই ভিডিওটির মধ্যে সংগ্রহ করে রাখবে। কবিতাগুলো কিন্তু বড় বড়, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। তাহলে আমি এবার আপনাদের সাথে আর বেশি কথা না বলে আমি প্রথম ভিডিওটি করছি এগুলো বড়দের জন্য। আজ এখন যে ভিডিওটি বানাবো এটি ছোট ছেলেরা না দেখলেও কিছু অসুবিধা নেই, বিশেষ করে আমি বড়দের জন্যই আমি লিখছি। প্রথম বলছি আমার সিঙ্গার কি বলে তোমায়, বলছে আমার কানের দুল বলে গো আমি যে তোমার, আমার নাকের নলক বলে গো আমি যে তোমার, আমার মাথার কেশ বলে তোমায় এসো তুমি পাশে আমার, রইব আমি বিছিয়ে তোমার পথ চেয়ে আসার আশায়, আমার ঘরের কঙ্কন তোমায় বলে আমি আছি তোমারই পাশে, এবার তুমি না আমারে খুঁজে তোমার বুকে জড়িয়ে, আমার হাতে শঙ্খ বলে তোমায় আমায় আদর করে মুখদর্শনে যাবে তুমি তোমার কর্মে যেখানে, সকল মনোবাসনা পূর্ণ হবে সেখানে, আমার হাতে চুড়ি বলে তোমায় খনখনিয়ে মনের বাজাও, তোমার সোহাগ করা আদর দিয়ে নিজের প্রিয়ার হাত দুখানি ধরে, আমার আঙ্গুলের অঙ্গুরি বলে তোমায় প্রেমের চোখে তুমি দেখো আমায়, আমার পায়ের মল বলে রে আমরা যে তোমায় তালে তালে ক্ষণে ক্ষণে তোমার প্রিয়ার নিকট ডাকিয়ে, রয়েছে কোথায় তারে ছেড়ে কোন সুদূর রচনা দেশে তোমার লাগি কাঁদে প্রিয়া, রিনিকি ঝিনিক সুরে আমাদের বাজিয়ে, আমার পায়ের আলতা বলে থাকে ওগো সখী ভেবো না তুমি রাখবো আমি তোমার সোহাগ জীবন ভর তোমার অন্তরে বাঁধি, আমার পায়ের আঙট থাকে বলি তোমার চোখের মণি যে আমি, তোমার চোখে আমি যে মণি, তবু আমার উপর চোখ পড়লে আমি কেন যে লজ্জায় মরি, আমার নীলের পালিশ থাকে বলি আমার দেওয়া ভালোবাসা রাখো তুমি অতি গোপনে ও যতন করি, তবেই আমি পারবো
জানি কত যে আমায় ভালোবাসো তুমি, আমার ঠোঁটের পালিশ থাকে বলি আমি রাঙিয়ে দেবো তোমার সোহাগকে মন ভরি, আমার স্মৃতির সিঁদুর বলে গো তোমায় আমার পরমায়ু নিয়ে থাকো গো চিরকাল, আমার গায়ের শাড়ি আমার দেহের শাড়ি বলে গো হাসি মুখে তোমার লাগি দেব গো বিছিয়ে তোমার বিশ্রাম করার ঘরে, সেটাই তুমি থাকবে আরাম করে আমার পনতে সাবধানে জড়িয়ে, যতদিন আমার জীবন থাকবে এই ভুবনে আমার গোড়ারি হার বলে গোপনে তোমায় বাঁধবো আমি আমার প্রেম ধরে, আমার দুই নয়নে বলে গো কেঁদে তোমায় না দেখলে আমরা মিশে যাবো যে সাগর নীরে, আবার আমার বুকের কাঁপন বলে তুমি শোনো তোমার কান পেতে তোমায় ছেড়ে দিয়ে বিদেশে আমি থাকি কেমন করে ঘরেতে। থামো, তখন ছেলে কি বলছে, তখন প্রেমিক কি বলছে, এটা হলো প্রেমিকার কথা। এবার প্রেমিক কি বলছে, থামো প্রিয়ে থামো প্রিয়া বলি তোমায় ভালোবাসে যদি এত আমায়, তবে রাখবো তোমায় অতি যতনে আমার হৃদয় মাঝে জড়িয়ে, আর তোমার সারা অঙ্গে দেবো আমি সোহাগ ভরা গহনায় ভরি। দেখো প্রিয়া এনেছি আমি তোমার কপালে লাগাবার টিকলে, তোমার কপালে লাগাবে যখন দুই নয়নে দেখবে, দুই নয়নে দেখবে আমার ছবি তখন। আরো এনেছি এরকম আমার ডিজাইন করে লেখা, আরো এনেছি মাথার টায়া যা দিয়ে ঢাকাবে তুমি তোমার বধবেশী লজ্জা, এনেছি আরো তোমার লাগি কোমরে বাঁধা বিছা বাঁধবো আমি তাই দিয়ে চিরতরে তোমায় প্রেম ধরে, আরো এনেছি চেয়ে দেখো তুমি যাদের বেশি ভালোবাসো আর তার ঈদের মাঝে পড়বে তুমি আমার নজর ছাড়া হলে বাজাবে তুমি, তাই শুনি আসবো আমি তোমার নিকট ছুটি, তবে সেগুলোর নাম কি তা বলো দেখি তুমি, আরো তোমায় যাবার সময় দেব কিনি কাজলে ভরা কাজল লতা, তাই দিয়ে লাগাবে তুমি সবার চোখে তোমার উপর লাগে না যেন তাদের নজর। তবে এবারও কি তুমি বলতে চাও প্রিয়ে যে বিদেশে গিয়ে আমি তোমায় থাকি ভুলে, আমি প্রথম জীবনের মতোই তোমাকে চাই পেতে, যে তুমি সেই বিয়ের বাসার ঘরে লজ্জা নববধূ, আমি যেন সেইভাবে চিরদিনের লাগি তোমারে পাই, যে তুমি কাজল পরা আমার মনের স্বপ্নে দেখা মধু, আমি আবারও তোমায় জনম জনম ধরে পেতে চাই, যে তুমি যাবে নিজে কলস ভরিবারে সখীদের নিয়ে যমুনায়, আমি যেন সেই তোমাকে পরজন্মও পেতে চাই, যে তুমি ছিলে কয়েক যুগ আগে বৃন্দাবনের বিনোদিনী রায়। আমি আরো দেখুন এই গানটা হয়তো আমাদের শোনা গান, আমি তাই বলে আমি তার দেখে লিখেছি এটা নয়, এখানে আমি মেকআপ করার জন্য লিখেছি। তাও কি বলছে, আমি বাজারে মেয়েটি কি বলছে আমার মেয়েটি বলছে যে তো প্রেমিক বললো, এবার প্রেমিকা কি বলছে, আমি বাজারে যাচাই করে দেখিনি তো আর রূপা কিনিলাম না সোনা কিনিলাম, ভালোবেসেছিলে বলে ভালোবেসে বিয়ে করেছিলাম, তবে হয়ে বিদেশি নাগর তোমার আবারও আমি বলি কিছু চাইবার না চাই শুধু তোমার মন চাই, যে আমি তোমার প্রেমের হাওয়া লাগে মোর হৃদয়ে যখন, টাকা পয়সা ধন দৌলত সবই তুচ্ছ হয়ে যায় তখন, আমি তোমার প্রেমে যমুনা তুমি আমার দুই কোল, তাহলে এমনি করে তুমি আমার জীবনে এলে যখন জনম জনম ধরে তুমি আমারই হয়ে থাকো তখন, ফুলের অলংকার দিয়ে পূর্ণ করো তোমার মনের বাসনা, তবু আমি চাই না তোমার চেয়ে দামি আর সোনার গহনা। তবে শুনো আবারও বলি প্রিয়, প্রেমের ডোরে তোমায় পরিয়েছি মালা, তা তুমি অবমাননা করে কোনোদিনও ছিঁড়ে ফেলে দিও না। এবার একটু সারাংশ, আমি এই সংমিশ্রণের কবিতাটি লিখতে বাধ্য হলাম এই কারণে যে আজ থেকে প্রায় 30 বছরেরও বেশি হবে আমার বন্ধু বান্ধবীরা আমার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও এতদিনে আবারও তারা যখন আমার লেখালেখি বইয়ের মধ্যে আমার ফোন নাম্বার পেল, তখন তারা আমাকে অনুরোধ করে এই ধরনের কবিতা লিখতে বাধ্য করিয়ে দিল। এবার আমি তোমাদের জন্য আরো পরপর দুটি কবিতা শোনাবো, একটি 87 পৃষ্ঠায়, এই কবিতা মৌলির 87 পৃষ্ঠায় আরেকটি, এটি হলো নিজের দোষ অন্যের উপর ছুড়ে দেওয়া, এটাই হলো কবিতাটির শিরোনাম, বলছে নিজের দোষ অন্যের উপর ছুড়ে দেওয়া।
আমায় আজ পিছন ফিরে দেখো না, আমার বেদনা নিয়ে যাব চলে তোমার নিকট থেকে বহু দূরে। তুমি আমার কথা আর ভেবো না, তোমার শেষ ভালোবাসা আমার নিকট রাখতে পারলে না। কিন্তু প্রথম ভালোবাসার কালে তুমি আমায় বলেছিলে ভালোবেসে যাব তোমায় যতদিন আমার জীবন রবে। কিন্তু কিছুদিন ঘটে আমার প্রতি তোমার ভালোবাসা হারিয়ে দিলে। তোমার হয়তো মনে পড়ে না প্রথম জীবনে বিতে যাওয়া সেই ভালোবাসার কথা। তাই তোমার নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব যেদিন তোমার হৃদয়ের মাঝে মনে পড়বে আমার কথা সেদিন। জানি না কেন হাজার চেষ্টা করেও ভালোবাসার মূল্য না পেয়ে চলে যেতে বাধ্য হচ্ছি তোমার নিকট থেকে দূরে সরে। আজ যারে অবহেলা করে বারে বারে লাঞ্ছনা দিয়েছে তুমি, আঁখি মুদে দিয়ে এই দুনিয়ায় থাকবো না যেদিন আমি, সেদিন মনে নিরালায় বসে দুঃখ প্রকাশ করো না গো তুমি। যার মন থেকে প্রেম ও ভালোবাসা লেশ হারিয়ে যায়, সে কি কোনোদিনও বুঝিবারে চায় যে অবহেলা, মিথ্যা অপবাদ সে তো এক সর্বনাশের হায়। আর আজ সেই সর্বনাশ করতে বসেছ। তাই বলি আমি, চোখ থেকে নিজের মানুষকে সব দৃষ্টিতে দেখলে না তুমি। যারা নিজের মানুষের ভালোবাসার মূল্য না বোঝে, অন্যদের নিকট অতিভক্তি দিয়ে দিন কাটে, তাদের জীবন থেকেও বেঁচে থাকার হয় না কোনো মানে। তাই তোমাকে আমি বলি বারে বারে, এবার তোমার মনে যা খুশি তাই তুমি করে যাও নিজে। বোঝাতে গেলে বুঝতে পারো না তুমি নিজ মানুষের কথা, ভালোভাবে বোঝালে উল্টা তুমি করে থাকো ভালোবাসার নামে প্রতারণা। তাই আমিও এবার আমার মনে তোমার কথাই ভাবি ক্ষণে ক্ষণে। এই জন্মে তুমি মানুষ কুলে জন্ম নিয়েছিলে কেন? কেননা তোমার ব্যবহারে আমার মনে আর কিছু নাই অজানা। যেসব মানুষের হৃদয়ে প্রেম রস নাই থাকে জমা, সে কি করে বুঝতে পারবে তাদের নেওয়া দেওয়া ভালোবাসার কথা? তাই পৃথিবীর বিপরীত মানুষকে পেতে হয় কিনা অকারণে মিথ্যা অপরাধের লাঞ্ছনা করে যাও তোমরা না করলে নিচে লেখা প্রবাদের অর্থ মূল্যহীন যাবে হয়ে। যারা কাঁচের বাড়িতে বাস করে তারা পাথর ছুঁড়ে অপরের দিকে বারে বারে। ওই লেখক বন্ধু, আমি যদিও তোমার কেউ নই, এক বুড়িমা বলছেন। ও এক বুড়িমা তখন কি বলছেন আমাকে, লেখক বন্ধুকে বলছে আমি লিখেছি, তাহলে আমাকেই বলছে উদ্দেশ্য করে। ওই লেখক বন্ধু, আমি যদিও তোমার কেউ নই, তবু আজ আমি তোমার অন্তরে কথাটি বুঝেছি। আর তুমি যার কথা লিখছ তার কথা বুঝেছি আমি, কেননা আমি একজন তারই মতো নারী। তাই আমি আর অসহ্য জ্বালা যন্ত্রণা সইতে না পারি। কম বয়সে মোর স্বামীকে আমিও বুঝেছিলাম ভুল, কিন্তু সেটা ছিল মোর নিজেরই করে থাকা দোষের মূল। তাই সেটাই হলো এই হতভাগিনীর জীবনে একমাত্র সর্বনাশের মূল। যদিও আমরা দুজনাই দুজনকে ভালোবাসে করেছিলাম বিয়ে, কিন্তু যখন ভালোবাসার সাগর গেল মোর জীবন থেকে ধীরে ধীরে শুকিয়ে, তবে কিন্তু সে বারে বারে টানতে লাগলো তার হৃদয়ে, কিন্তু আমি পারলাম না তার হৃদয়ের ডাকে সাড়া দিতে। তাই ধীরে ধীরে তার সাথে মোর মনের হয়ে গেল বিচ্ছেদ। তখন কেবল ভাবতে লাগলাম সে আমার একাকিনী ছেড়ে যায় না কেন বিদেশ। একা শান্তি কত, কেউ করে না জ্বালাতন। একা থাকবো, একা খাবো, মন মর্জি কাজ করব, আর সখী সহেলীদের সাথে হেসে খেলে দিন কাটাবো। কিন্তু যতই বুঝলো না সে যে আমার কাছেও আমার কাজ কিছুতেই ছাড়লো না যে সে। অবশেষে দুজনের ঝগড়া হলো জোর। তাই সে একদিন আমার কথা জ্বালাঞ্জলিতে ফাঁকি দিয়ে চলে গেল কোনো অজানা সুদূর দেশে। কিন্তু আজও পর্যন্ত তার কোনো পেলাম না খোঁজ। তাই ভাবি বর্তমান আমি যে কত সুখে রয়েছি, তা আমার গুণের কথা কারেই বা বলি। তবে আবারও কোনোদিন তারে দেখা পাই যদি, সেদিন আমার দোষের কথা স্বীকার করি। দুই নয়নের জলের ধারায় বাড়ি বর্ষণ করে যেন আমার ভালোবাসার সাগর সেই বাড়িতে পরিপূর্ণ করি, তার হৃদয়কে আমার ভালোবাসায় ডুবিয়ে রাখতে পারি। এবার আমি একটু সারাংশ বলবো। এবার এখানেও পাঠক বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা লিখবো বা বলবো। আমি তো বলছি আপনাদেরকে, আর লেখক বলেছে, আর লেখক হিসাবে যখন ছিলাম তখন আমি বলবো বলেছিলাম।
লিখবো বলেছিলাম, আর এখন আমি শ্রোতা হিসাবে আছি, আপনাদেরকে শোনাচ্ছি। শ্রোতা নয়, বক্তা হিসাবে আছি, আপনারা শ্রোতা। বক্তা হিসাবে ছিল, আমি আপনাদেরকে শোনাচ্ছি, তাই শোনাবো। তাই আমি কিছু কথা লিখতে গিয়ে এখানে লিখবো যে আমি আজ পর্যন্ত যতগুলো কবিতা লিখেছি সেগুলোর মধ্যে কোনোটাই অকারণে লেখা নয়। প্রতিটি কবিতার মধ্যে এক একটি কাহিনী লুকিয়ে রয়েছে, আর সেগুলোর মধ্যে আমাদের সংসারে কারো না কারো জীবনে ঘটে চলেছে। তবে এইরকম ঘটনা যাদের জীবনে না ঘটেছে তাদের জীবনে যেন এইরকম ঘটনা কোনো দিনের জন্য না ঘটে থাকে। তাছাড়া এরপর থেকে যেন এরকম ঘটনা কারো জীবনে না ঘটে, তার জন্য আমাদেরকে আগে থেকে সচেতন থাকতে হবে। তারপর আমি আরেকটি কবিতা আপনাদের জন্য শোনাবো। সেটি কত পেজে? পৃষ্ঠা নম্বর 35। কবিতা মৌলিক শ্রী নিমাইচন্দ্র প্রামাণিকের লেখা বা আমারই লেখা, পৃষ্ঠা নম্বর 35। এটি তো হলো, সিঙ্গারও হলো। এবার 95 পৃষ্ঠায় কি আছে দেখি। 95 পৃষ্ঠাটি আমি এবার পড়ি। 95 পৃষ্ঠার মধ্যে কি আছে? করোনা 95 পৃষ্ঠা। 95 আমার বন্ধুর ভালোবাসা। এটি হলো আমার বন্ধুর ভালোবাসা। 95 পৃষ্ঠার মধ্যে এখানে আর কি বলবো, আমার বন্ধুর ভালোবাসা, এইটি হলো তার কাহিনী। বলছে আমার বন্ধুর ভালোবাসা। স্বামী, তোমারে ভালোবেসে নিজে পছন্দ করে বিয়ে করেছি আমি, তাই তোমার যা কিছু ইচ্ছে আমার নিকট নিয়ে পূরণ করবে তুমি। দেখতে চাই, তোর স্ত্রী কি বলছে, দেখতে চাই আমি কতদিন আমার সেই আশা পূরণ করবে তুমি। তুমি নিজের ইচ্ছায় ভালোবেসে বিয়ে করলে আমারে, তুমি না করলে আর কেউ সুখী করে নিয়ে যেত তাদের আলোয়। আমার চাই গলার হার, চাই আমার 2 কানে দোল, আরো চাই পা ঢাকানো পায়েল আর স্মৃতিতে টায়রা। তাছাড়া কোমরে বিছা নেব, সোনায় বাঁধা শাখা নেব, আরো নেব নাকে ঢোলক, তাছাড়া হিলওয়ালি জুতো নেব, মাসে 10 খানা শাড়ি নেব, তার ছায়া ও ব্লাউজ নেব। তাছাড়া মেয়েদের সাজে সাজার সব জিনিস নেব, তা সব যদি আমায় দিতে পারবে তুমি, তবে তোমার সংসার বসাবো আমি, নয়তো আমি বাবার বাড়িতে যাবো চলি। তখন স্বামী কি বলছে, না প্রিয়ে, তোমায় যেতে হবে না, ও কারণে বাবা বাড়ি, তোমার কথা মতো আমি তোমার জন্য সব দেবো কিনি। এবার তার স্বামী সব কিছু বাজার থেকে দিল আমি বলছি। তাই দেখে স্ত্রী খুশি হলো তার নিজ স্বামীর প্রতি। এইভাবে খুশিতে খুশিতে বিতে গেল কয়েক বছর। তারপর থেকে স্ত্রীর মন হতে লাগলো পরিবর্তন। ধীরে ধীরে স্বামীর নিকট তার আর কিছুতেই বসলো না মন। তোর বন্ধু কি বলে, এবার তবে আমি বলি বন্ধু, আর তুমি লেখো। তাই দেখে শুনে দিদিমাও আমারে বলেছিলেন, আরে নাতি, মেয়েদের সামান্য দিনের জন্য ঋতু আসে, ঋতু বলে তাদের আর ভালো লাগে না স্বামীর ভালোবাসাকে। তাই তখন তারা খিটখিটে স্বভাবের হয়ে পড়ে, আর গয়নাপাতিতে সাজাসাজি তাদের নিকট তুচ্ছ লাগে। তখন স্বামীর ভালোবাসা থেকে তারা তফাতে থাকে। তাই তারা তখন স্বামী স্ত্রী ভালোবাসাকে ঝগড়ায় পরিণত করে ফেলে। তখন তারা বোঝে না যে ভালোবাসা কারে বলে, বোঝে কেবল ঝগড়া, যাতে স্বামীর সংস্পর্শে না আসতে পারে। তাহলে ভালোবাসার মূল্য সবাই কি বুঝতে পারে? তাই বলি সবারে শুনো, ভালোবাসা করবে তো করো, কিন্তু তার আগে ভালোভাবে বুঝে দেখো। কেননা সবার জীবনে ভালোবাসা হয় না। স্বামীর অগাধ ধন সম্পদ থাকলেও স্ত্রী মন সবদিন সমান পাওয়া যায় না, কারণ স্বামীর কথা মতো তারা বেশি দিন থাকতে পারে না। তবে দুজনের দেহ ও মন যদি এক হয়, তবে তাদের ভালোবাসার সিঁড়িতে ওঠা সুমধুর হয়। এবার আমি এই কবিতার একটু সারাংশ বলবো। উপরে লিখে থাকা কবিতাটি দ্বারা আমি বলতে চাইছি যে ছেলেরাই হোক বা মেয়েরাই হোক না কেন, ভালোবাসাবাসীর ক্ষেত্রে দুজনের মনের মধ্যে মত একই হওয়া চাই, নয়তো অবশেষে তাদের দুজনের মধ্যে একজনাকে ঠকে যেতে হয়। আর এক্ষেত্রে প্রয়োজন হলে ওইসব কথাগুলো প্রমাণের জন্য কিছু শপথ বা কোনো নিশানি রাখলে আরো ভালো হয়। কেননা আজ থেকে 30 বছর পর আমার বন্ধু উমাচরণের সাথে যদি আমার সাক্ষাৎ হলো, কিন্তু তাতেও আমার মনের মধ্যে কোনো আনন্দ হলো না, কারণ সে আমাকে যেভাবে তার মনে এক ঝাঁক দুঃখের কথা বলে গেল, আর সেই এক ঝাঁক কথাগুলোর মধ্যে এখানে আমি তার মুখে বলা সামান্য কথা বলবো। কেননা
তার বলা কথাগুলির মধ্যে আমি তো বেশিরভাগ কথাই ওই কবিতাটির মধ্যে প্রকাশ করে দিয়েছি। তবে সে আমাকে কোথায় কোথায় একটি কথা বলেছিল যে আমি রেডিওর স্পিকারের মুখে শুনেছিলাম, ভালোবেসে গেলাম শুধু, কিন্তু ভালোবাসা পেলাম কই। তাহলে সেই কথাটা আমার জীবনেও কি সত্যি হয়ে গেল বন্ধু? কিন্তু কেন? আর বন্ধু সেই কথাটার জবাব দিতে গিয়ে আমাকে ওই কবিতাখানা তার অনুরোধ মতো লিখতে হলো। কেননা সে আমাকে অনুরোধ করে যখন বলল যে আমার জীবনের চলতি ঘটনা সমূহ তোমাকে একখানা কবিতার মাধ্যমে এই সংসারকে জানিয়ে দেওয়ার জন্য লিখতেই হবে। তবে নীতিকথা খুঁজতে গেলে নিজেদের সাথীর মধ্যে দুজনের মন এক হয়ে থাকে, এমন ভাগ্যবান মানুষ সংসারে বহুত কম থাকে। তাহলে আমি এই ভিডিওটি এর থেকে আর বেশি বড় করতে চাই না। আপনারা খুশিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনোদনে থাকুন এবং ছেলে মেয়েদিওকে প্রতিদিন বিদ্যালয়ে পাঠিয়ে থাকুন এবং তাদেরকে তারা এখন এই ছোট অবস্থার তাদেরকে ভারতের বা দেশ বিদেশের নাগরিক করে সারা পৃথিবীর মানুষদের প্রতি যেন তাদের নজর পড়ে, সেই রকম ভাবে মানে আকাশে জ্বলতে থাকা ধ্রুব তারার মতোই তাদেরকে গড়ে তুলুন। তাছাড়াও আমরা চাইছি যে আমাদের পৃথিবী ছাড়া যত ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে তারা যেন আমাদের এই পৃথিবীর ফুল বাগানের মাঠে সদাবেলায় মানে ভগবানের আশীর্বাদে মা সরস্বতীর কৃপাতে যেন সদাবেলায় তারা হেসে খেলে মানে খিলখিলিয়ে ওই ফুল বাগানে মানে পুষ্পের নয় মানে ফুটে থাকতে পারে। তাহলে আমি ভিডিওটি শেষ করার আগে আবারও আমার গুরুদেবদের মানে ডেকে আমি এই ভিডিওটি শেষ করলাম। আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য।